আচ্ছা, আমাদের আজকে ৮ নম্বর ক্যাপিটাল শুরু করার কথা। তো ৮ নম্বর ক্যাপিটালে একটা গ্রামার আছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ইম্পারেটিভ। এই ইম্পারেটিভ আজকে যা শিখবেন, A2 তেও শিখবেন, B1 এও শিখবেন। এই ইম্পারেটিভ শিখবেন এবং এই ইম্পারেটিভ দিয়েই ব্যবহার হবে, কথা হবে, কাজ হবে সবকিছু। তো এই জন্য বলছিলাম যে আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে এই ইম্পারেটিভটা নর্মালি A2 তে যে শিখে বা মেন্টর আদার্স মেন্টররা এটাই করে, কারণ এটা A2 মূল টপিকটা হলো A2, A1 এ জাস্ট একদম সিম্পলি এটাকে উপস্থাপন করা হয়। কিন্তু আমরা যেহেতু খুব ভালোভাবে পড়তেছি, তো এখন আমরা এই ইম্পারেটিভে প্রায় 80% এর উপরে কভার করতে পারবো। এখন আমরা যেভাবে পড়তেছি এইভাবে পড়লেই আজকে পরের থেকে হয়তো বা ইম্পারেটিভ নিয়ে টেনশন থাকবে না। ঠিক আছে, ইনশাল্লাহ। ইম্পারেটিভটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এর আগে ইম্পারেটিভে একটা সিম্পল ক্লাস করছিলাম, আহ, মনে আছে কিনা? ইম্পারেটিভ মিড জি শিখছিলাম, মনে আছে? ভাইয়া আমার তো মনে নাই, মানে আমি হয়তো বা মিস করেছি। ফার্স্টের দিকে এই যে আমরা যখন ভেগ বেসরাইবেন রাস্তা, রাস্তার বর্ণনা দিতে থাকছিলাম, ওই হ্যাঁ সময় হ্যাঁ আমরা হ্যাঁ একটা ভাইয়া ইয়ে মনে করছিলাম। পড়ছে, শিখেছিলাম হ্যাঁ হ্যাঁ, বেগবস ড্রাগন। গেঞ্জি রেস, গেঞ্জি লিঙ্কস, এরকম একটা ইম্পারেটিভ মিড জি শিখছিলাম। আজকে ডু মি, তারপর ইয়ার জি পুরোটাই শিখবো আর কি। আমাদের এই একটা গ্রামারই দেওয়া আছে, আর মডাল ভার্বের আমরা অলরেডি মডাল ভার্বের ব্যবহার জানি, নিয়ম জানি, সবই জানি। জাস্ট দুইটা নতুন মডাল ভার্ব এখানে হচ্ছে ডুইফেন আর জোলেন, এই দুইটা আমরা অলরেডি শিখে ফেলছি। তো মডাল ভার্ব নিয়ে মনে হয় না আবার ক্লাস নেওয়া লাগবে। তো সিস্টেমও আমরা জানি কিভাবে ভার্ব সেন্টেন্স মেক করতে হবে এবং ভার্ব কনজুগেট করতে হবে কিভাবে, তিনটা জিনিস আমরা জানি, দুইটা জিনিসই। তো আমাদের এই এখানে মূল একটা টপিক, সেটা হলো ইম্পারেটিভ। এই গ্রামারটা শিখলেই এই অধ্যায়ের সব কাজ শেষ। আর মডাল ভার্ব আমরা এর আগেই শিখছি, এখানে দুইটা মডাল ভার্ব অ্যাড করছে। এই মডাল ভার্ব দুইটা কিন্তু আমরা আগে কনজুগেট করে শিখছি, আমরা যখন মেইন চারটা যখন শিখছিলাম ওইখানেই। তারপরে আমাদের এখানে একটা রিভাইজ হয়ে যাবে এই অধ্যায়ের উপরে। আর সাথে কিছু কনভারসেশনও আছে, এগুলো আমরা শিখবো। আমরা নর্মালি তো টুকটাক প্রশ্ন করতে পারি, তারপরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। পার্সোনালিস্টে আনগাবেন মাখেন, কিছু ব্যক্তিগত প্রশ্ন করা, যেমন বয়স কত, তারপরে তোমার হাইট কত, ওয়েট কত, এইরকম। যে ভি আর বিস্তু, এটা তো আমরা একদম ফার্স্ট ক্লাস থেকেই জানি। আর যদি কাউকে জিজ্ঞেস করা আপনি কত বড় বা তুমি কত বড়, তখন প্রশ্ন করতে হবে কি, ভি গ্রোস বিস্তু, ভি গ্রোস। আরেকটা হলো ওয়েট, ভিক্সড, ভিক্সড মানে হলো ওজন। ভি ফিএল ভিক্সড দো, ভি ফিএল মানে কি, হাউ মাচ। ভি ফিএল, ভি মানে হলো হাউ, ফিএল মানে হলো ভি ফিএল, দুইটা একসাথে হাউ মাচ এটা মিন করে, ঠিক আছে। ভি ফিএল ভিক্সড দো মানে তোমার ওজন কত। তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, ইস ভিগে জিবেনুন ড্রাইসিস কিলো, এই যে কি বলে, কিলো। আরেকটা আছে পাশে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে, ওটা সিরকা, সিরকা ব্রাউন জিপসিস কিলো। সিরকা অর্থ কি কে জানে? ভাইয়া জানি না তো। সিরকা অর্থ প্রায়। ওকে, অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি সঠিক, সিরকা অর্থ প্রায়। আর নিচে আর একটা দেওয়া আছে কি, দাস মোস্টে ইজ নিস্ট জাগেন। মোস্টে মানে কি, চাই, নিস্ট মানে না, জাগেন মানে বলা।
এটা আমি বলতে চাই না। অনেকেই ওয়েট বলতে চায় না, সেজন্য এটা বলতে পারি না ভাই। হাইট, ওয়েট, বয়স এগুলো তো এমনিতেই বলতে চায় না অনেকেই, বিশেষ করে মেয়ে মানুষদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি। আহারে, ছেলে মানুষটা বলে দেয়। হ্যাঁ, ছেলে মানুষ বলতে তো কোনো ভয় নাই, লজ্জাও নাই। কি রিয়াজ ভাই? না, নরমালি এই যে হাইট ওয়েট জিজ্ঞেস করলে বা জানতে চাইলে না, এটা তো আমরা নর্মালি জানি, মেয়েরা একটু ঢং করে আর কি। হ্যাঁ, হাইট ওয়েটটা বলা যায়, কিন্তু এইজটা একটু মেয়েরা একটু বলতে চায় না আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা সবই আর কি। কারণ বয়স হয়ে গেলে তো আর একটু বুড়ি বুড়ি বয়সের কারণে বুড়ি মনে হয়। যাই হোক, দাম, কোনো কিছুর দাম, দাম বলা কিভাবে শিখছিলাম যে 1 ইউরো 50 সেন্ট হইলে দামটা কিভাবে বলবো? কস্টেড 1 ইউরো 50, 1 ইউরো 50, মানে 1 ইউরো 50 মানে হলো 1 ইউরো 50 সেন্ট, এরকম। সেই রকম যদি বলা হয় যে 1 মিটার 50 মানে 1 মিটার 75, মানে 1.75 মিটার আর কি। 9 মিটার 75। হুম। আই মানে 1 মিটার মানে 75 বললেই হবে, গ্রসটা মানে না বললেও চলবে, বললেও তাই হবে, তো? না বললেও হবে, কোনো সমস্যা নেই। যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বয়স কত, 68, 70, হুম হুম হুম। 70 বললেই হয়, আবার বলা হয় 70 কেজি, এটা বললেও হবে, এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। এরকম। আর এটা 1 মিটার 50 বলছে, এটার কারণ হলো 1.75 মিটার, এরকম। তো এটাকে হুম দুইভাবে দুইভাবে বলা যায়। এটা হলো 1 মিটার 50, আর একটা হলো কি, আইন্স 50 গ্রোস, আইন্স, আইন্স 50 গ্রোস। তখন আমার মিটারটা বাদ মানে হ্যাঁ, না বললেও 50 না, হবে। মিটার বলছি না, ওকে। তখন আইনের সাথে আইন্স লাগাই দিচ্ছে আর কি। আচ্ছা, আমরা মতো গ্রামারটা আমরা আগে ক্লিয়ার করি, তারপরে যতটুকু সময় থাকবে আমরা বইয়ের মধ্যে পড়াগুলো পড়বো এবং অবগুলো করার চেষ্টা করব। ইম্পারাটিভ। আমরা এর আগে ইম্পারেটিভ কি জিনিস এটা সম্পর্কে একটু জানছিলাম, যে ইম্পারেটিভ কি। ইম্পারেটিভ মানে যে সেন্টেন্স দ্বারা, ইম্পারেটিভ বলতে বলেন। যে সেন্টেন্স দ্বারা আর কি, যে আদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায় হ্যাঁ, যে সেন্টেন্সে আদেশ, নিষেধ, অনুরোধ, পরামর্শ ইত্যাদি বোঝানো হয়, ওই সেন্টেন্সকে কি বলা হয়? ইম্পারেটিভ। ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা খুব সিম্পল একটা নিয়ম হলো, সেটা হলো যে যাচ্ছে বিগিন এন্ড মিট আইনেম ভার্ব। এই সেন্টেন্সগুলো একটা কি, ভার্ব দিয়ে শুরু হয়। সেন্টেন্সগুলো একটা ভার্ব দিয়ে শুরু হয়। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে যেভাবে করছি, জার্মান ভাষাতেও সেরকম, যে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে। এখানে কি থাকতে পারে? রাটসলাগেন, সাজেশন, আবসঅর্ডনেন, কমেন্ট, কমান্ড, বিটেন মানে রিকোয়েস্ট করা, এরকম হতে পারে, পরামর্শ হইতে পারে। রাটসলাগের মধ্যে পরামর্শটা চলে আসে। এটা আমরা কোথায় ব্যবহার করি? দের ইম্পারেটিভ বেনুস মান, বেনুসেন মানে হলো ব্যবহার করা, বেনুসেন থেকে বেনুস আসছে। দের ইম্পারেটিভ বেনুস মান ভেন মান আইনে ওডা মেরার পারজোনেন, এক বা একাধিক ব্যক্তির সাথে পারজনলিশ ব্যক্তিগতভাবে, ওডা ডিরেক্ট বা সরাসরি আনস্পিচড, আনস্পিচড মানে কথোপকথন করা বা বলা, যখন একজন মানুষ এক বা একাধিক মানুষের সাথে ব্যক্তিগত বা সরাসরি কথা বলে, তখন ইম্পারেটিভ ব্যবহৃত হয়। তাহলে আমরা যখন কথা বলি, তখন কোন কোন ব্যক্তিদের সাথে কথা বলি? যেরকম মানে কোন ব্যক্তি বলতে, পাঁচজনের ক্ষেত্রে যেরকম আমরা সরাসরি কথা বলি কার সাথে? তোমার সাথে, মানে যার সাথে কথা বলি তুমি করে সম্বোধন করি, বা তোমরা বলি, কিংবা আপনি বলি, বা আপনারা বলি, হে সে, এরকম এগুলো তো আর বলি না। যার সাথে কথা বলি সরাসরি, একটু বোঝার চেষ্টা করেন, আমরা যার সাথে সরাসরি কথা বলি তাকে সম্বোধন করি তুমি হিসেবে বা আপনি হিসেবে।
কিংবা একসাথে দলগতভাবে থাকলে তোমরা, এখানে যেখানে আছি আপনারা বলতেছি, তাহলে এগুলো কি সব সেকেন্ড পারসন না? জি ভাই, এগুলো তো সেকেন্ড পার্সনই তাহলে। হ্যাঁ, আমরা তাহলে যার সাথে সরাসরি কথা হয় সেটা হলো সেকেন্ড পারসন। তাহলে এই যে ব্যবহারটা মূলত সেকেন্ড পারসনের উপরই, ঠিক আছে, ইম্পারেটিভের, কারণ আমরা সরাসরি যার সাথে কথা বলবো সেই তো সেকেন্ড পারসন। আমি কমান্ড করব, যে কমান্ড রিসিভ করবে সেই তো সেকেন্ড পারসন, মানে আমি তো আমার সামনে যে আছে তাকেই তো বলতেছি যে এটা করো সেটা করো না, আমার সামনে যে আছে তাকে বলতেছি, সরাসরি বলতেছি, তার মানে কি সেকেন্ড পারসন। আপনি করেন, তুমি করো, তোমরা করো, আপনারা করেন, সবগুলাই সেকেন্ড পারসন। এটার ব্যবহারও এই জন্য সব সেকেন্ড পারসনের উপরেই। একটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেটা হলো ডু, সেকেন্ড পারসন প্লুরাল, সেটা হলো ইয়ার, আর আরেকটা আছে জি, সিঙ্গুলার প্লুরাল দুইটাতেই একই ব্যবহার, সেটা হলো জি। এটা দেখেন, ডু সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইয়ার সেকেন্ড পারসন প্লুরাল, আরেকটা হলো জি সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, দুইটার জন্য ব্যবহৃত হয়। আমাদের সেকেন্ড পারসন কি আর আছে? না ভাইয়া, সেকেন্ড পারসন তো নাই। আচ্ছা, তার মানে আমরা ইম্পারেটিভই শিখবো এই তিনটা পার্সনের পার্সোনাল প্রোনোমানের উপরেই, ঠিক আছে, ডু, ইয়ার, জি, ব্যবহারও এই তিনটার উপরেই, হয় তোমাকে বলবো, না তোমাদের বলবো, কিংবা আপনাকে বলবো, আপা আপনাদের বলবো, আর কোনো কিছু নাই মাঝখানে। আরেকটা হয় আমরা, এটা একটু অ্যাডভান্স লেভেলের, আমরা ওইটা A2 তে গিয়ে শিখবো, মানে আমরা মোটামুটি 80% টার্গেটে শিখতেছি, ঠিক আছে, নট এটা যে শিখলাম মানে যে আমাদের 100% ইম্পারেটিভ শিখলাম না, মোর দেন 80% কভার হয়ে যাবে আমাদের, এগুলো সিম্পল কিছু বাদ থাকবে, এটা আমরা A2 তে শিখবো। তাহলে ডু, ইয়ার এবং জি, এই তিনটা জিনিস বা এই তিনটা পার্সোনাল প্রোনোমানের সাথেই নরমালি ইম্পারেটিভ ব্যবহৃত হয়। ডু, ইয়ার, জি, ডু সেকেন্ড পারসন সিঙ্গুলার, ইয়ার সেকেন্ড পারসন প্লুরাল, আর জি erste und zweite Person Singular und Plural beide. রুলস গুলো আপনারা চাইলে লিখে নিতে পারেন, আর ক্লাস রেকর্ড করছি, সাথে পিডিএফও দিয়ে দেবো। জি ভাই, আপনি পিডিএফ দিয়ে দিন, সমস্যা নেই, আমরা পরে নোট করে নিব। নোট পরে পরে করে নিন, বাট জি নোট ভাই। খাতায় নোট করবেন সব সময়, ওকে। তাহলে হারাবে না কখনো পড়া। জি ভাই। আচ্ছা, এখন আমরা দুইয়ের সাথে ভার্ব কনজুগেশনের সময় নরমালি কি এন্ডিং যুক্ত করি? এসটে যুক্ত করি। এসটে যুক্ত করি। এখন আমরা যখন ইম্পারেটিভ দুইয়ের সাথে করব, তখন এই এসটেটা বাদ দিয়ে দেব এবং সামনে থেকে দুটাও উঠাই দেব। আমরা যদি ভার্ব কনজুগেশন থেকে এসটে বাদ দিই, তাহলে ভার্ব স্ট্যাম্প থাকে না শুধুমাত্র, জি ভাইয়া। কারণ আমরা ভার্ব স্ট্যাম্পের সাথেই তো এসটে লাগাই, যে কোনো ভার্ব কনজুগেট করলে দুইয়ের জন্য ভার্ব স্ট্যাম্পের সাথে এসটে লাগাই, তাহলে এসটে বাদ দিলে যেটা থাকছে সেটাই কি ভার্ব স্ট্যাম্প। আর সাবজেক্ট থেকে দুটাকে উঠাই দেব, সেটা হচ্ছে শুধুমাত্র দুইয়ের জন্য। যেমন আমরা লিখছি প্রথমটা কি, একটা সেন্টেন্স, ডু কমস হিয়ার, তুমি এখানে আসছো, আর আমরা তাকে যদি কমান্ড করি তখন কি বলবো, তুমি এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো করতে গেলে তখন কমান্ড কি করবে, যে ডু এবং যে এসটি আছে এই দুইটা জিনিস কেটে দেবো, শুধু ভার্ব স্ট্যাম্পটা থাকবে আর অবজেক্ট। ভার্ব স্ট্যাম্প ছিল আমার কমেন্টের ক্ষেত্রে কম, ফ্রম হিয়ার, আর সেন্টেন্সের লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা রুলস, যে সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু ভুল, নেগেটিভ মার্কিং। তার মানে ভাই এই চিহ্নটা যেখানে গুলোতে থাকে ওগুলো সবই কি ইম্পারেটিভ সেন্টেন্স? ইয়া, সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা ডু লাঞ্চ ডয়েজ, ডু লাঞ্চ ডয়েজের থেকে যদি আমরা ডু বাদ দিই, লাঞ্চ ডে থেকে এসটি বাদ দিই, তারপরে সেটা নরমালি কি থাকছে, লার্ন ডয়েজ। লাস্টেরটা ইরেগুলার ভার্ব ডু স্প্রিস্ট ডয়েজ, এই যে এক্সপ্রেশন থেকে স্প্রিস্ট হয়ে গেছে, তো স্প্রিস্ট এরকম যদি ভার্ব, এই যে ভাওয়াল চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও শুধু এসটি কেটে দিয়ে ওই যে কনজুগেটেড ভার্ব স্ট্যাম্পটা আছে ওই ভার্ব স্ট্যাম্পটাই আমরা লিখবো, স্প্রিস্ট ডয়েজ।
বুঝতে পারছি ভাই, সহজ আছে। সহজ আছে না? আয়েশা আপু বুঝতে পারছেন? আয়েশা আপু, জি ভাইয়া। আপনি কথা বলেন না কেন ক্লাসের মধ্যে? ডিউটিতে ব্যস্ত। ডিউটি করেন? জি ভাইয়া। আরে আচ্ছা ঠিক আছে, আপনি চুপচাপ শোনেন, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, না বুঝলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। এই যে আপনার মর্জিনা কি হয়? আপনার কি কলিগ নাকি বড় আপু না বন্ধু বান্ধবী কি? কলিগ কলিগ। আমার জিজ্ঞেস করছিল যে কেমন পড়াশোনা করে, আমি কি অ্যাক্টিভ না, চুপচাপ বসে থাকে খালি। আবার আপনাকে কিছু বললে আবার মাইন্ড করেন না, ঠিক আছে? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কিছু না বুঝলে সাথে সাথে হ্যান্ড রেজ করেন, তাহলে আমি এটাকে আবার রিপিট করব যদি আপনার কথা বলতে সমস্যা হয়। ওকে, তাহলে দুয়ের ক্ষেত্রে নিয়মটা কি? এক কথায় দু উঠে যাবে, এসটি উঠে যাবে, বাদ বাকি যেটা থাকবে ভার্ব স্টাম আর অবজেক্ট, শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন, সেটা সবার জন্য দিতে হবে। সিম্পল না হেভি? হ্যাঁ ভাইয়া, সোজা আছে এটা। ওকে, সোজা আছে। আর পড়াটা হেভি সহজ। এবার ইয়ার এর ক্ষেত্রে তাহলে কি হবে? ইয়ার এর ক্ষেত্রে শুধুমাত্র ইয়ারটা উঠবে, ভার্ব কনজুগেটেড যেটা সেটা থাকবে। মনে করেন একটা ভার্ব, নরমালি ইয়ারের সাথে ভার্ব কনজুগেট হলে কি হয়? ভার্ব স্টেমের সাথে একটা টি যুক্ত হয়। তে যুক্ত হয়। হ্যাঁ, ভার্ব স্টেমের সাথে একটা তে যুক্ত হয়। এখন তে যুক্ত হওয়ার পরে টেটা থাকবে, সবই থাকবে, শুধু ইয়ারটা উঠে যাবে উপর থেকে। যেমন ইয়ার কমড হেয়ার, তোমরা এখানে এসেছো, কমড হেয়ার, মানে তো এই যে কম হেয়ার থাকলে কি বলবো? সিঙ্গুলারকে বলা হচ্ছে। যদি আমরা এখানে কম না থেকে কম না থেকে কম থাকতো, তাহলে আমরা কি বুঝলাম? যে একজনকে বলতেছে, তাই না? যেখানে আসো, তুমি এখানে আসো, আর যেখানে কমড টি দেওয়া আছে, তার মানে এটা কি বলতেছে? তোমরা এখানে আসো। তোমরা এখানে আসো। আমার এখানে রুলস হলো শুধুমাত্র ইয়ারটা কাটা যাবে, আর কমড হিয়ার, কমড হিয়ার, ভেরি সিম্পল। তাহলে ইয়ার লার্ন ডয়েজ, তোমরা যেমন শিখছো, লার্ন ডয়েজ যেমন শিখো। ইয়ার স্প্রেসড ডয়েজ, স্প্রেস। একটা রুলস, সেটা হলো কি ইয়ারটা কাটা যাবে। আর লাস্টেরটা, এটা তো আরো সহজ, আমরা তো আগেই শিখে ফেলছি। জিয়েরটা, জিয়েরটা কি? শুধু ভার্বটা আগে দিয়ে দেবো, জি কমেন হিয়ার, কমেন জি হিয়ার, জি লার্নেন ডয়েস, লার্নেন জি ডয়েস, জি স্প্রেশন ডয়েস, স্প্রেশন জি ডয়েস। ভাই এখানে ডয়েসটা রিপিট হয়ে গেছে, এখানে হিয়ার হবে, কাম ইন জি হিয়ার। ডয়েস করতে করতে করে ডয়েসই মাথার মধ্যে আসে। ওকে, জি এর ক্ষেত্রে নিয়ম খুবই সোজা। সেকেন্ড পজিশনের ভার্বটা শুধু ফার্স্ট পজিশনে দিয়ে দেবো, কমেন জি হিয়ার, লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারছেন কিনা সবাই এই তিনটা জিনিসই? জি ভাইয়া, বুঝতে কি ভাই? তিনটা যে আছে, পার্সোনাল প্রোনোমেন দেওয়া আছে, দো, ইয়ার এবং জি। দুয়ের ক্ষেত্রে দু উঠে যাবে, এসটি উঠে যাবে। ভাইয়া এতটুকু দিয়ে কি 80% কভার হয়ে গেল? শেষ, 80% শেষ। আলহামদুলিল্লাহ। এই 80% শেষ, পুরো ইম্পারেটিভ শেষ আপনাদের। এখন খালি এটার সাথে রিলেটেড কি জিনিসগুলো আছে? ভার্ব কনজুগেশন, তারপরে অবজেক্ট মিলানো, এই জিনিসগুলো হলো মাথার মধ্যে রাখতে হবে। নইলে তো নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে যেরকম অবজেক্ট, তারপর ভার্ব কনজুগেশন, এটা মাথায় রাখতে হয়। ইম্পারেটিভ করার ক্ষেত্রে ভার্ব কনজুগেশন, অবজেক্ট মাথায় রাখতে হবে, এবং লাস্টের চিহ্নটা মাথায় রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভুল হবে না। ইনশাআল্লাহ। ঠিক আছে, দুয়ের ক্ষেত্রে আমরা কি করলাম? ভার্ব কনজুগেট ভার্বের এসটি উঠাই দিলাম, দু উঠাই দিলাম। ইয়ারের ক্ষেত্রে শুধু ইয়ার উঠাই দিলাম, আর জি এর ক্ষেত্রে কোনো কিছু উঠবে না, নরমাল, শুধু পজিশনটা চেঞ্জ হবে। শুধু ফার্স্ট পজিশনটা। পজিশনও ছিল, সেকেন্ড পজিশন চলে যাবে। আমার মনে হয় না কোনো বুঝতে অসুবিধা হয়েছে।
কারণ এর চেয়ে সিম্পল আর কোনো ওয়ে নাই। রিয়াজ ভাই ক্লিয়ার? জি ভাই, ভাই আজকে 8টা বন্ধ ক্লাস না, এটা তো হয়েই গেল আজকে শুরু। হ্যাঁ, এখনই তো কাজ শুরু। এখন কি বুঝলেন এটা করবো না, দেখবো না? কি বুঝলেন, এদের পরীক্ষা দেন। না, মাথায় ঢুকে গেছে বুঝছেন, আমার বলার মতন কোনো কায়দা দেখতেছি না। হ্যাঁ, হেভি সহজ, এটা ভুলার কোনো অপশনই নেই আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বক্সটা একটু বলেন দেখি কি কি হবে। কত নম্বর পেজে? এটা উবং বুকের 99 নম্বর পেজ। উবং বুক। উবং বুক। এখানে মেইন সেন্টেন্স কোনটা? ও এই যে আচ্ছা, এখানে প্রতিটা লাইনেই ভার্ব দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমে 2টা করে দেওয়া আছে, যেটা ইয়ার ফর্ম আর জি ফর্ম করে দেওয়া আছে। দেখেন যে জাইএনজি, স্টেএনজি আউ, স্টে আউ, স্টেএনজি আউ, এটা হলো জি ফর্ম, ইয়ার হলো স্টেট আউ। দুয়ের ক্ষেত্রে কি হবে তাহলে? প্রথমবার ডু এর ক্ষেত্রে হবে এস্তে 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 আউ, কাইদে গেল না। ডু ফর্মে প্রথম হবে যে এস্তে হেন যেটা আছে ওই হবে এস্তে আউ, আর বাকি দুটো তো দেওয়াই আছে। হ্যাঁ, তারপরে সেকেন্ড ডু ফর্মের ক্ষেত্রে সেকেন্ড যে লাইনটা আছে এইটা হবে ট্রিঙ্ক বাজার, আর ইয়ারের ক্ষেত্রে হবে আচ্ছা, এখানে এখানে এটা কি হবে পরেরটা? ট্রিঙ্ক বাজার। বাজার না, ভাষা, ভাষা ট্রিং ভাষা। ও ভাষা, ট্রিঙ্ক ভাষা। লেখা আর ইয়ারের ক্ষেত্রে হ্যাঁ, ও এটা ই থাকবে, আর ইয়ারের ক্ষেত্রে হবে ট্রিঙ্ক ট্রিঙ্ক, ট্রিঙ্ক ওই যে বাজার, ট্রিঙ্ক, আর ভাষা। ছটা দেওয়া আছে। হ্যাঁ, আর এরপর থার্ড নাম্বারের ডু এর ক্ষেত্রে হবে এস এসে এসে জালাত। জালাত। কি হবে? এসে ও সরি, জালাত। এস্ট না না না, এস্ট জালাত হবে, এস্ট একটা জালাত। রাস্তা আছে, কি হবে বলেন? এস্ট, এসএন থেকে এস্ট, ও সরি ইস্ট, ইস্ট ডু হ্যাঁ, ইস্ট। ইস হবে এটা, হ্যাঁ, ইস্ট ইস্ট জালাত হবে। ইস, হ্যাঁ, ইস্ট জালাত। ইস জ্বালা। ইস্ট জালাত হবে। আচ্ছা, কেন হইলো? ওই যে এস দিয়ে উঠে যাইব। ঠিক আছে, ইস্ট জালাত হবে। ইস কেন হইলো? আর এসএন থেকে তো কাকে জিজ্ঞেস? লালাবু বলেন দেখি, ইস কেন হয়েছে? এসটা তো ভাইয়া, এটা তো স্টেমটাই হচ্ছে এস এস এস। হ্যাঁ, ইস চলে যাচ্ছে, তাও প্রশ্ন করতেছেন না, প্রশ্ন আমাকে উল্টা করা লাগছে। বলছে না এসএন থেকে যাই থেকে এসএন থেকে ইস কেন হইলো? এসও তো হইতে পারতো। এটা ভাই, এটা কি আয়শা বলেন তো কি হবে? ভাই, এটা কি উনরিগাল মেসে বিয়ারবেন? প্রশ্নটা আমি করছি, হ্যাঁ, প্রশ্নটা আমি জিজ্ঞেস করছি, আপনি উল্টা আমাকে প্রশ্ন করছেন। আয়শাপু বলেন দেখি, বলতে পারবেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, রিয়াজ ভাই বলেন, বুঝাই দেন। কারেন্ট চলে গেছিল তো, কোনটা ভাই? এসএন থেকে ইস কেন লাস্টেরটা। হইছে, এটা একটু বর্ণনা করেন।
এস এর মূল ভার্ব, আর এটা ডু এর ক্ষেত্রে আমরা বসাই ইস্ট, আই ডাবল এস টি ইস্ট। আর এখানে আমার শুধু ইস্ট বসাইছি এই কারণ হচ্ছে গিয়ে ইম্পারেটিভের ডু এর ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করবো তখন হচ্ছে কি যে এস টি বাদ যাইব, এজন্যই এখানে আছে এই জন্য আছে আই ডাবল এস আছে হ্যাঁ, নাকি। এসএন হলো ইরেগুলার ভার্ব, এসএন এর ভার্ব সিস্টেম হলো এস। কিন্তু এস আমরা জানি কি ভাওয়ালের পরে যদি ডাবল কনসোনেন্ট থাকে তাহলে ই থেকে আই হয়ে যায়। ভার্ব সিস্টেম ভোকাল চেঞ্জ, ই থেকে আই, তাহলে এস থেকে ও আর নরমাল এস থাকার কারণে আর এস টি যা যুক্ত হয়ে শুধু টি যুক্ত হয়েছিল। এখন ভার্ব কনজুগেশনের নিয়ম অনুযায়ী আমার এখানে এস টি চলে যাওয়ার কথা, মানে এর নিয়ম অনুযায়ী, ইম্পারেটিভ নিয়ম অনুযায়ী এস টি না যায়, যে গেছে কি শুধু টি, কারণ এটা টি যুক্ত হয়েছে, টি আর ডু চলে গেছে, তার জন্য এস হয়েছে। তাহলে লাস্ট এটা কি হবে তাহলে? এসএনজি ভার্ব, এসএনজি জালাদ। জালাদ এসএনজি জালাদ। কোনো ঝামেলা নাই, সবগুলো জি এর মতো সহজ হলে হতো না। কঠিন না, কিন্তু তাও মনে রাখাটা আর বলাটা হ্যাঁ, একটু কঠিন। এমনি নিয়মগুলা তো কঠিন না, কিন্তু মনে রাখা প্লাস হচ্ছে গিয়ে বলা বা লেখা এটা একটু কঠিন আছে। এর জন্য যে প্র্যাকটিস, খুব সিম্পল জিনিস কিন্তু ভুলে যাবো দুদিন পরে যদি প্র্যাকটিস না করি। হ্যাঁ হ্যাঁ, জার্মান কি আসলে কি কঠিন মনে হচ্ছে বলেন আপনারা? ভাইয়া কঠিন না, একটু মানে ইউজ টু হইতে সময় লাগবে এবং প্রচুর করতে হবে, প্র্যাকটিস এবং হ্যাঁ, আমার মনে হয় এটা অনেক সহজ, জাস্ট আমরা এটা ব্যবহার করার জায়গা পাচ্ছি না, ব্যবহার করছি না তাই। তার এটা কি হবে? মাক আউক মিট, কি হবে এটা? এইটা তো মাক, এটা মেইন ভার্বটা ভুলে গেলাম। মিট মাখেন, মিট মাখেন 10 বারে ভার্ব। ও মিট মাখেন থেকে ইয়ারে মাস্ট মাস্ট মাস্ট। হ্যাঁ, সেন্টেন্সটা ছিল কি? ইয়ার মাক, সরি, লেখা কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। এটা তো নরমাল সেন্টেন্স ছিল তাই না? ইয়ার মাকাও মিট। জি জি, ইয়ারের সাথে কি করে দিলে মার্কড হয়, ভার্ব সিস্টেমের সাথে একটা টি যুক্ত হয়, মার্কড। তাহলে ইয়ার মার্ক মার্কড, এয়ারটা উঠে যাবে। হ্যাঁ, আমরা মার্কটাকে বড় করে দেব, মার্ক আউট মিট। মিট একটা আশ্চর্যজনক বিষ্ণু আশ্চর্যজনক। তাহলে জি কি হবে? মাখেন মাখেন মিট আও, মাখেন জি আও, মাখেন জি আও। এটা একটা 10 বারে ভার্ব, ফার্স্টের অংশটা লাস্টে থাকবে না? মিট মাখেন মানে হচ্ছে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা। তাহলে লাস্টে কি হবে? এইটা হবে হোল 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 আইনেন বাল। এই যে এখানে কিন্তু আকিজাটিভ দেখছেন, আইনেন বল, দেয়ার বল থেকে আকুজাটিভ হয়েছে আইনেন বল, বাল। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, আমি আকিজাটিভ না লিখে ইম্পারেটিভ করতে পারবো না? এর কনজুগেশন নাই, দেখে তো মাথায় আকাশ থেকে পড়া লাগবে তাই না? এখন যদি আমার মাথার মধ্যে ভার্ব কনজুগেশনটা নিয়মটা মাথায় থাকে, ইম্পারেটিভ নিয়মটা মাথায় থাকে, আকুজাটিভ নিয়মটা মাথায় থাকে, তবে এটা আমার 100% কারেক্ট হবে। আর সেকেন্ড হবে হোল্ড হোল্ড আইনেন বাল।
ঠিক আছে? এটা হবে সহজ আছে, পাওয়া যাবে। হুম। এটা বলেন দেখি, এটা আমরা করি, হ্যাঁ? এটা হলো ট্রিপস, মানে কি হচ্ছে, গিভিং দ্য টিপস ইন ইম্পারেটিভ, টিপস দিতে হবে ইম্পারেটিভ। তো নম্বর যেটা আছে সেটা ইসি হবে ফিয়ার স্ট্রেস এন্ড তিন ইমা মুডে, আমার অনেক প্রেশার এবং আমি সব সময় কি থাকি, টায়ার্ড। এই যে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে, গালে হাত দিয়ে। আর এই পাশে সোফার উপর ৩ ভদ্র মহিলা ভদ্রলোক শুয়ে আছে। আর এদের কি লিখছে, দেয়ার জিন্স দেয়ার ফাউল, ফাউল মানে হলো অলস, আমরা কি খুবই অলস। তো এদেরকে পরামর্শ দিতে হবে, হ্যাঁ? এই পরামর্শগুলো উপরে লেখা আছে। এখন কাদেরকে কি পরামর্শ দেওয়া যায় এখান থেকে দেখে দেখে দিতে হবে। প্রথমটা, কাজের প্রেশার যার, তাকে কি বলছে, একটা প্রতিদিন একটা পার্কে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। তাহলে কি একটা একটা দু ফরম্যাট, এটা দু ফরম্যাটে করছে, গে লেখছে, তার মানে কি গেস্ট হইতো, এটা শুধু গে লেখছে, তার মানে এটা দু ফরম্যাটে করতেছে। আর এটা কি করবে, এটা যেহেতু কয়েকজন আছে, এখানে খালি ইয়ার ফরম্যাট দিতে হবে। ঠিক আছে? এখন আমাদের এই যে এখান থেকে এই ভার্বগুলো সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো থেকে ছোট ছোট যে সেন্টেন্স ভার্ব সহ অবজেক্ট দেওয়া আছে, ওখান থেকে আমাদের বের করতে হবে, বের করে সেন্টেন্স গুলো কভার করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে প্রথমটা কি দেওয়া আছে, ট্যাগলিশ ইন দেন পার্ক গেহেন। আমার এখানে ভার্ব কি তাহলে, গেহেন। গেহেন। আচ্ছা, গেহেন ভার্ব। তো আমার ডু ফরম্যাটে গেলে ডু গেস্ট ট্যাগলিশ ইন দেন পার্ক, এটা নর্মাল সেন্টেন্স হইতো, তাই না? প্রতিটাকে আমার ফুল সেন্টেন্স ভাবতে হবে। আমরা যদি এটাকে সেন্টেন্স হিসেবে লিখতাম, তাহলে কি লিখতাম, ডু গেস্ট ট্যাগলিশ ইন দেন পার্ক, এটা তো আমরা লিখতাম নরমালি, তাই না? তো এখান থেকে ডু বেড়ে যাবে, আর গেস্টের এসটি বেড়ে যাবে। তাহলে গে ট্যাগলিশ ইন দেন পার্ক, আমার ইম্পারেটিভ হয়ে গেল, লাস্টের ফুল স্টপটা উঠে যায়, কি হবে, একটা এক্সক্লামেটরি চিহ্ন বসবে, গে ট্যাগলিশ ইন দেন পার্ক। এই জিনিসটা এখানে লেখছে, গে ট্যাগলিশ ইন দেন পার্ক। সহজ না কঠিন? এখন তো ভাইয়া কঠিনই লাগতেছে। আবার কঠিন লাগছে। আমার এটাকে পুরো এই সেন্টেন্স গুলো তো বড় বড়। সেন্টেন্স এখন বড় শুধু ভার্ব দিয়ে করছেন। এখন হলো আমার যেটা দেওয়া আছে, এটাকে ফুল সেন্টেন্স কল্পনা করতে হবে। ফুল, যেহেতু এখনো পুরোটা কভার হয় নাই, মাথার মধ্যে এখন আসে না, এই জন্য আমার কি হতে হবে, ফুল সেন্টেন্স আগে কল্পনা করতে হবে। তো পুরো সেন্টেন্সটা কি হতে পারে, এই পুরো সেন্টেন্সের মধ্যে থেকে ডু এর জন্য কি বাদ দিতে হবে, ডু বাদ দিতে হবে, ভার্ব কনজুগেশনের এসটি বাদ দিতে হবে। আমার ভার্বটাকে কিন্তু আগে কনজুগেট করতে হবে, কিন্তু ভার্বের কনজুগেট দেওয়া নাই। তো আমার এই ভার্ব কনজুগেট করে ডু এর সাথে সেন্টেন্সটা লিখলাম, লেখার পরে ডু আর এসটি কাটিয়ে দিলাম, তারপর যেটা থাকলো সেটা হলো আমার সেন্টেন্স। এর ক্ষেত্রে কি করতে হবে, ইয়ার প্লাস ভার্ব কনজুগেশন দুইটা লিখতে হবে, তারপর কি ইয়ারটা কেটে দিতে হবে। তার মানে ভাইয়া সেন্টেন্সটাকে আগে মানে হ্যাঁ, বেটার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। আচ্ছা আচ্ছা, তাহলে ভুল হবে না। ভুল হবে না, খাতার সেন্টেন্স মেকিং প্র্যাকটিস হয়ে গেল, মাথার উপর একটা চাপও আসলো, প্রেসার বেন্ডা কাজে লাগানোর মতো একটা ওয়ে আসলো। না হলে এই যে লাস্টে বি নম্বরে যেটা লিখে রাখছে না, ভিয়ার জিন জিয়ার ফাউল, এরকম হবে, আমরা খুবই অলস। বাংলাদেশে তো ফাউল মানে আরেকটা অর্থ দেয়, আর এখানে বলা যাচ্ছে অলস। হ্যাঁ, ফাউল মানে হলো অলস, লেজি। তাইলে এটা হোমওয়ার্ক। আজ গতকাল ভাই 7 নম্বর অধ্যায়ে ভালো করে পড়তেই পারলাম না, এই কাজের প্যারায় প্যারায়। বাকিগুলো বড় ছিল, কিন্তু 7 নম্বর অধ্যায়টা ভালো করে পড়তেই পারলাম না। এই যে শুক্রবার আছে কালকে, মানে
শনিবার গ্রামারটা ক্লাসে গ্রামার গুলো নোট করছি, কিন্তু বইটা পড়া হয় না, ভিতরে যে আরো অনেক ডিটেলস হোমওয়ার্ক কই? বইটা হোমওয়ার্ক তো দেন না আপনি। ওই প্যারায় প্যারায় কোনটা হয় না আজকে। হোমওয়ার্ক না দিলে আমার তো হোমওয়ার্ক দিতে ইচ্ছে করে না। ও আয়শা আপুর পেশেন্ট চলে আসছে, সরি ভাইয়া 2টা পেশেন্ট চলে আসছে, কার্ডিয়াক অ্যারেস্ট। ও মানে হার্ট স্ট্রোক করে 2জন রোগী আসছে ইমার্জেন্সি। ভাই